ডক্টর আসিফ নজরুলও বলেছেন এখানে আওয়ামী লীগ ফিরিয়ে আসার জন্য কি কি বিষয় দায়ী। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেইটার ব্যাপারে আসলে বিএনপির অবস্থান আগে একরকম ছিল যে কোনো দলকে তারা নিষিদ্ধ করতে চায় না, এরপরে আবার সেই দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে সংসদে সেটিকে নিষিদ্ধ করা হয়েছে উদ্যোগী হয়ে। সেটা বিএনপির অবস্থানগত পরিবর্তন কিনা আমি প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেছেন এখন সংসদে আইন করে, সেটা বিএনপির অবস্থানগত পরিবর্তন কিনা? কারণ বিএনপি বলেছিল যে কোনো দল এইভাবে নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। এটা আমার একটু জেনে রাখা দরকার, খুব দ্রুত যদি একটু বলতেন জনাব আসাদুজ্জামান রিপন। না, এটা আমাদের পার্টির মহাসচিব এই কথাটি বলেছেন। এটা তো সত্য যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার এটা তো আসলে স্বাভাবিক কোন একটা প্রক্রিয়া নয়। এটা একটা পলিটিক্যাল পার্টির সাথে যায় না। আপনাদের বক্তব্য ভিন্ন ছিল। আমি বলতেছি যে আমি কিন্তু কোনো জাজ করতে বসতেছি না। একটা হচ্ছে নীতিগত অবস্থান, সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি আরেকটা পলিটিক্যাল পার্টির আপনার নিষিদ্ধ হয়ে যাক, এটা কামনা করা, দাবি করা, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড না। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে এই সম্পর্কে শুনতে চাই যে এটা কি অবস্থানগত পরিবর্তন এবং রিমোর্সের কথা বলতেছিলেন যে আওয়ামী লীগ থেকে আসলে যেটাকে একটা রিকনসিলিয়েশন বা রিমোর্স, এটা আসলে একটুও দেখা যাচ্ছে না। আপনি যদি একটু মন্তব্য করতেন দ্রুত, আমরা তাহলে অন্য প্রসঙ্গে যাই। না, এটা তো একদম শর্তের মতো শোনাচ্ছে না যে তাদের রিমোর্স দেখে তাহলে রিপন ভাই কি করবেন। যে তারা যদি বলে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা প্রার্থী, তাহলে কি রিপন ভাই এই আইনটা সংশোধন করে ফেলবেন নাকি? সুতরাং এই যে আপনি ঠিক জায়গায় জিজ্ঞাসা করছিলেন যে ফিলোসফিক্যাল স্ট্যান্ড একটা ছিল, এখন কার্যকর স্ট্যান্ড আরেকটা হতে পারে। এবং ঠিক আছে, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের মতো থাকবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, এরপরে দল হিসাবে নিষিদ্ধ হতে পারে, সেটাও মামলা চলছে, হয়তো আইসিটি ট্রাইব্যুনালে একটা মামলা আছে, সেটার একটা বিচার চলবে। সব মিলিয়ে এটা একটা বড় নেগোসিয়েশনের বিষয় যে আপনি দেশের কত সংখ্যক মানুষকে, কত পার্সেন্ট মানুষকে বাইরে রেখে আপনি দেশ পরিচালনা করবেন, এবং সেটা যদি করতে পারি তাহলে ভালো, তো এটা কোনো খারাপ কিছু না। কিন্তু আমরা করতে পারবো কিনা, আমার তো মনে হয় যে আওয়ামী লীগের যারা অপরাধী, যারা বিভিন্ন এই যে হত্যা বলি, গণহত্যা বলি, যেটাই বলি, এবং লুটপাট, ব্যাংক লুট, অনেক নানান অভিযোগ আছে, এবং এইসব অভিযোগে প্রত্যেকের বিচার হওয়া উচিত। এইসব অভিযোগ শুধু আওয়ামী লীগ না, যাদের বিরুদ্ধেই আছে তাদেরই বিচার হওয়া উচিত। কোনো ব্যবসায়ী যদি থাকে তাদেরও বিচার হতে হবে, তাই না? তো বিচারের জিনিসটা একটা আলাদা জিনিস। এবং আমিও ফিলোসফিক্যালি আপনার মতো রিপন ভাই, আমার স্ট্যান্ডটা হলো এরকম। ফিলোসফিক্যালি আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আখেরে কোনো লাভ হয়। আপনি সেনাবাহিনী ব্যারাকে ফেরাটা নিয়ে যদি একটু বলতেন। সেনাবাহিনী দীর্ঘদিন আপনার যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি রাস্তাঘাটে থাকে, এটা সেনাবাহিনীর আপনার প্রফেশনাল এফিসিয়েন্সির জন্য ভালো না। এটা কিন্তু আমাদের বর্তমান সেনা প্রধান তিনি কিন্তু অকপটে বলেছেন জাতির সামনে, এটা আমরা শুনেছি ওনার মুখের কথাই। তো সেই বিবেচনা থেকে আমরা মনে করি যত দ্রুত সম্ভব আপনার সেনাবাহিনীর আপনার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির এই যে অথরিটি, এটা যত তাড়াতাড়ি তারা ত্যাগ করে তাদের প্রফেশনাল কাজে তারা, আমি ব্যারাক শব্দটা পছন্দ করি না, এটা একেবারেই একটা ঔপনিবেশিক শব্দ। ঠিক আছে, ক্যান্টনমেন্টে, কিন্তু সেনাবাহিনী তারা তাদের কর্মক্ষেত্রে তারা ফিরে যাবেন। আমাকে বিএনপির একজন সংসদ সদস্য বলেছেন যে সেনাবাহিনী যে এখন ফিরে যাচ্ছে না, কারণ সেনাবাহিনী ফিরে গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার বা মেইনটেইন করার ক্ষমতা আসলে এই সরকারের নাই। সত্যি এটা বিষয়টা এরকম না। পর্যায়ক্রমে কিন্তু সেনাবাহিনী আগে যতটা ডিপ্লয়মেন্টে ছিলেন, যত সদস্য ছিলেন, এখন কিন্তু সেই পরিমাণ সদস্য নেই। ইতিমধ্যে কিন্তু অনেকেই তাদের সেনানিবাসে তাদের নিজেদের কর্মস্থলে তারা ফিরে গিয়েছেন, এবং বাকিরও পর্যায়ক্রমে চলে যাবে। একেবারেই আমরা হয়তো প্রত্যাহার করছি। আমার মনে হয় যে ডক্টর আসাদুজ্জামান রিপন এটা খুবই চমৎকার বলেছেন। আমরা জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে শেষ কথা এটাতে শুনতে চাই আজকের এই প্রসঙ্গে। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। না, সেনাবাহিনীর তো নির্দিষ্ট কাজ আছে, সুতরাং তাদের নির্দিষ্ট কাজে তো তারা চলে যাবেন। বাট যখন আপনি ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে ডাকেন, এটা তো সরকারের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কিন্তু সরকারকে নিতে হবে। সরকার যখনই সিদ্ধান্ত নেবেন, যেদিন নেবেন, যখনই বলবেন, তখনই সেনাবাহিনী তার জায়গায় চলে যাবে, এটা আমার মনে হয়। সুতরাং এখন পর্যন্ত সরকার এই বিষয়ে তেমন কোনো একেবারে পরিষ্কার সিদ্ধান্ত নেন নেই, যার কারণে সেনাবাহিনীকে আমরা মাঠে দেখছি। এবং আমি সকলের সাথে একমত। জাস্টিস কায়ানি অনেক আগে এটা বলে গেছেন, মাত্র 3 মাস থাকলে সেনাবাহিনীর, সিভিলে যদি থাকে তাহলে ওটার সেনাবাহিনী থাকে না। তো ওই সময় তো নাই, ওটা 1960s আইয়ুব খানের সামনে উনি একটা বক্তৃতা বলেছিলেন। তো এখন তো সেনাবাহিনী আমাদের এখানে কতদিন আছে এটা আমরা জানি। সুতরাং এতদিন থাকার ফলে কি ক্ষতি হতে পারে এটা আমরা সবাই জানি। সুতরাং যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় ততই মঙ্গল।
আপনি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের সাক্ষাৎকারটি আপনি দেখেছেন, একটি টেলিভিশনে সেটি প্রচার হয়েছে এবং সেই সাক্ষাৎকারের মধ্যে তিনি একটি কিচেন ক্যাবিনেটের কথা বলেছেন। তিনি বলেছেন যে বাণিজ্য চুক্তি নিয়ে আসলে তার মন্ত্রণালয়ের সাথে কোনো রকম কোনো আলাপ আলোচনা করা না, একরকম অন্ধকার রাখা হয়েছে। আরেক উপদেষ্টা যে তিনি এই বাণিজ্য চুক্তি সম্পর্কে কিছু জানতেন না। আপনি যদি সবকিছু মিলিয়ে একটা জবাব দিতেন, যেই বাণিজ্য চুক্তিটি সম্পর্কে উপদেষ্টারা এখন বলছেন যে তারা কিছু জানতেন না, সেই বাণিজ্য উপদেষ্টার যে মূল কারিগর জনাব খলিলুর রহমান, তিনি আপনাদের পররাষ্ট্রমন্ত্রী এবং অনেকেই বলে থাকেন খলিলুর রহমানই আসলে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। খলিলুর রহমানকে যে নিত সে প্রধানমন্ত্রী হইতো, শফিক রহমান নিলে শফিক রহমান প্রধানমন্ত্রী, বা খলিলুর রহমান যাকে পছন্দ করতেন, হি ইজ দ্য কি পারসন। ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে যে আপনার একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ইমিডিয়েট 3 দিন আগে, একটা নির্বাচনের 3 দিন আগে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার যে আমেরিকার সাথে যে চুক্তিটি করেছে, এই চুক্তিটা করাটা একেবারেই সঠিক হয়নি। তাদের বলা উচিত ছিল, বলতে পারতেন যেটা নির্বাচিত সরকার ভেবে চিন্তে দেখবেন, সমস্ত ক্লজেস গুলো প্রত্যেকটা পয়েন্ট গুলো তারা খতিয়ে দেখবেন। এটা আমি ঠিক মানে আউটগোয়িং গভর্নমেন্ট, এটা আমার করার দায়িত্ব আমি করতে পারবো না। এটা করলে দেশের জন্য ভালো হতো, রাজনীতির জন্য ভালো হতো, বিএনপির জন্য ভালো হতো। বিএনপি তো আপনার ইনহেরেন্টলি একটা মানে বার্ডেন পেয়ে গেল, তাই না? এবং আপনি জানেন যে কিন্তু জনাব খলিলুর রহমান স্পষ্ট বলেছেন যে বিএনপির সাথে কথা হয়েছে। বিএনপি আমি জি আমি অস্বীকার করা হয় না। না, বিএনপির সাথে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। ইন্ডিভিজুয়ালি কারোর সাথে কথা হতে পারে, বাট অ্যাজ সাচ পার্টির সাথে কথা হয়েছে, মানে যিনি মানে দায়িত্বশীল ভাবে তিনি পার্টিকে কনভে করেছেন, অথবা পার্টি এটাকে আপনার এই মেসেজটা পার্টিতে পৌঁছেছেন বা এটাকে মানে আলোচনা করেছেন, আমার জানা মতে এই ধরনের কোনো কিছু হয়নি। ইন্ডিভিজুয়ালি কোনো কেন যে আপনার পার্টি থেকে বলতেছেন না কেন যে পররাষ্ট্রমন্ত্রী ঠিক কথা বলতেছেন না? যার জন্যই কিন্তু আমরা বলেছি যে আমরা এই যে আমেরিকার সাথে বাংলাদেশের যে মানে কন্ট্রাক্টটা হলো, এই কন্ট্রাক্ট আমাদের কাছে, আমাদের অনেকের কাছে খুব সঙ্গতিপূর্ণ মনে হয়নি, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি। ফলে আমরা আমাদেরকে এটা রিভিউ করতে হবে, আমরা এটা রিভিউ করছি। সুতরাং মানুষ কিন্তু এটা মনে করেন যে ইউনূস সরকারের বিদায় লগ্নে এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটা একেবারেই সঠিক হয়নি। খলিলুর মানে আমি কিন্তু এই কথা বিশ্বাস করি যে আপনার কথা ঠিক। জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দলের নেতা হিসাবেই সবচেয়ে বেশি ভোট পেয়ে, আসন পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু খলিলুর রহমান সাহেবের ডিলটা কি? আপনাদেরকে খলিলুর রহমান সাহেবকে গিলতে হইলো কেন? মানে এটা কে গিললো, এটার জবাব কি আপনারা দিবেন না? মানে কেন খলিলুর রহমান? এখন খলিলুর রহমান সাহেব শুনলে মনে করবে যে আমি মাঝখানে একটু বলে রাখি, আমি কিন্তু খলিলুর রহমান সাহেবের ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। উনারেও জিজ্ঞেস করব, উনি কবে রিচ করতে পারবো জানি না। আপনি একটু বলেন তো খলিলুর রহমানের ডিলটা কি? না, বিষয়টা খলিলুর রহমানকে গেলার বিষয়টা না, বিষয়টা হচ্ছে একটা কন্টিনিউটি। উনি আপনার আমাদের যে ইন্টারন্যাশনাল পার্টনার কি ইউনূস সাহেবের সরকার বি, আমাদের ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে তার একটা, তিনি অন্তর্বর্তীকালীন সরকার সময় তিনি কাজ করছিলেন। ফলে একটা ট্রানজিশন পিরিয়ডে আমরা যেটা বলা যেতে পারে অনেকটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য, সম্পর্কটা বোঝার জন্য আমরা মানে তাকে রাখতে হয়েছে। আমি যদি একটু ছোট করে বলি, যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের কথা যদি বলি, সেই দেশে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচিত প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ক্ষমতা দখল করেন, মানে ক্ষমতায় যান না। তার একটা ট্রানজিশন টিম মানে পূর্ববর্তী সরকার সাথে কাজ করে। খুব ভালো উদাহরণ দিয়েছেন আপনি। তর্কে জিতছেনও, আমি কিন্তু প্রশ্ন আমি করে রাখলাম। আমি একটু ট্রানজিশন টিম না থাকার কারণে মানে এইরকম একজন খলিলুর রহমান, মশিউর রহমানদেরকে লাগার প্রয়োজন দেখা দেয়। তবে আমি মনে করি ভবিষ্যতে নির্বাচিত সরকারগুলোর একটা ট্রানজিশন টিম থাকার, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো এরকম একটা ব্যবস্থা থাকা উচিত, যাতে করে কোনো মশিউর রহমান, খলিলুর রহমানের প্রয়োজন পড়বে না। আমি একটু জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে যেতে চাই। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, জনাব তৌহিদ হোসেনের একটা ডিটেল সাক্ষাৎকার, এটা প্রায় স্পষ্ট। এর আগে জনাব আসিফ নজরুল বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা তো অনেকখানি স্পষ্ট। জনাব মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে বা জনাব ফরিদা আক্তার আপার ফেসবুক স্ট্যাটাসেও এটা স্পষ্ট বোঝা গেছিল যে অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেকগুলি সরকার ছিল। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? এই বাণিজ্য চুক্তি নিয়ে আসলে বিএনপির সাথে আলাপ হয়েছিল, হয় নাই? জামায়াত এটার কোনো বিরোধিতা করতেছে, করে নাই কেন? মানে এই ব্যাপারটা আসলে কেন? প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিটা করলো ইলেকশনের 3 দিন আগে, টাইমটাই তো হলো
বেসিক কোশ্চেন যে আপনি তখন করবেন কেন, আপনি করতে পারেন না কেন, আপনি ইলেকশন ডিক্লেয়ার করেছেন, সো ইউ ওয়েট ফর দ্য ইলেকশনের রেজাল্ট দেখেন, তারপরে তখন বলতে পারেন 3 দিনে মহাভারত অশুদ্ধ হয়ে যায়, তো এরকম কোনো কারণ নেই। আমার মাথা মানে আমি বুঝতে পারি না, আমার বোধগম্যতার মধ্যে এটা আসে না, এটা অবশ্যই। আর তারপরে যে কথাগুলো বলা হচ্ছে যে আসিফ নজরুল সাহেব জানতেন না, উনি আইন উপদেষ্টা ছিলেন, বাংলাদেশের সাধারণ চুক্তি মানে সাধারণ বাণিজ্যিক চুক্তিও আইন মন্ত্রণালয়ের ভেডিং ছাড়া অনুমোদিত হয় না, তো সুতরাং উনি জানতেন না। আচ্ছা বুঝলাম উনি জানতেন না, এখন দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা জানে না, এটা তো বড় ধরনের চুক্তি যেখানে পররাষ্ট্র উপদেষ্টা খুব ভিভিডলি বলছেন তার মন্ত্রণালয়কে কোনোভাবে ইনভলভই করা হয় নাই। মানে আমি শিওর, আমি দাবি করি যে এইটার আসলে মানে বিএনপি নিশ্চয়ই এটা আমাদেরকে জবাব দিবে, যেহেতু ওরা সরকারে আছে, যে এটা কেমনে হয়। না সেটা বিএনপি তো নিশ্চয়ই একসময় জবাব দিবে, বাট আপনি যেটা বারবার রিপন ভাইকে প্রশ্ন করছেন, খুবই সেন্সিটিভ একটা কোশ্চেন, রিপন ভাইয়ের পক্ষে অ্যান্সার দেওয়াটা খুব কঠিন। তারপরে তো উনি একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে যা বলার বলেছেন। খলিলুর রহমানকে কেন গিলতে হয়েছে, এটা আসলে একটা $1 মিলিয়ন কোশ্চেন, এটার উত্তর পেতে হবে, কোনো না কোনো সময় পেতে হবে। আপনি নিজেও পেতে পারেন, ভবিষ্যতে হয়তো আমরা পাবো, এটা পেতে হবে। কারণ খলিলুর রহমান সাহেব যেভাবে তার অন্তর্বর্তীকালীন সরকারে যেভাবে তার আগমন এবং পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, সেটা যদি আপনি ঠিক মতো নিশ্চয়ই আমরা দেখেছি সবাই, তো এই বক্তব্য এবং তার যে বিষয় মানে তার যে বিভিন্ন স্ট্যাটাস, এবং একসময় তো ওখান দিয়ে একটা করিডোর দিয়ে দেওয়া, তারপর চট্টগ্রাম বন্দর, না অনেক বিষয় আছে। তিনি মানবিক করিডোরের কথা বলেছেন, সেটাকে আবার ডিফেন্ড করতে চেয়েছেন, মানে মেলা ঝামেলা এটা। জি, তো অনেক ধরনের ঝামেলা। এরপরও এখন রিপন ভাই যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি মনে করি না রিপন ভাই আপনাদের দলে এমন কোন লোক নাই যারা মার্কিন সরকারের সাথে ডিল করতে পারবে না। সুতরাং আমি মনে করি না, মানে আমি একজন নাগরিক হিসেবে ইমিডিয়েটলি না, আপনাদের ভাই ট্রানজিশন দরকার নাই, ট্রানজিশনের কোনো চিন্তার দরকার ছিল না। আপনাদের লোক ছিল, লোক আছে, এখনো আছে যারা রিপ্লেস করতে পারে, কিন্তু আপনারা একদিন আপনারা জবাব দিবেন যে সেটা হয়তো আমরা কেন গিলতে। শহীদ ভাই, সেটা হয়তো আমরা এমন হতে পারে যে উনি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাওয়ার পরপরই হয়তো আমাদের এটা রিপ্লেসমেন্ট যেতে হবে। কি দরকার রিপন ভাই, দরকারটা কি? ওইটাও তো একটা মানে খলিল সাহেব বড় কোশ্চেন। আপনার বাংলাদেশে কোটি কোটি ডলার খরচ করে খলিলুর রহমানকে একটা নির্বাচিত করবেন, তারপরে উনি আবার আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এখানে আপনি সব দেখেন আমার ধারণা, উনি দিয়েছেন যে উনি 1 বছরের জন্য ছুটি নেবেন। বাহ, কি চমৎকার একটা গভর্নমেন্ট সিস্টেম। আমার মনে হয় এখানে বক্তব্য পরিষ্কার এই ব্যাপারে। আমি একটু রিপোর্ট ভাই আপনার কাছে জানতে চাইবো যে টিকা নিয়ে অব্যবস্থাপনা, ইপিআই সিস্টেম, অনেকে আবার এটাকে বলতে আসে যে 9 মাস বয়স না হলে তো টিকা দেওয়া যায় না, কিন্তু টিকা তো একটা সামগ্রিক ব্যবস্থাপনা। এটা 9 মাসের টিকা আপনি দিচ্ছেন না দিচ্ছেন তার উপরে এই লোক হামাক্রান্ত হবে, ব্যাপারটা এরকম না। টিকা একটা ব্যবস্থাপনা, এবং সেই ব্যবস্থাপনাটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই একটা জিনিসই ভালো করছে, তো সেই একটা জিনিস খারাপ করছে, সেটার আর প্রেক্ষাপটের দরকার নাই। কিন্তু সরকার এইটাকে, এই বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছে কিনা, আপনার কাছে এনাফ মনে হচ্ছে কিনা এই সরকারের কার্যক্রম? বর্তমানে আসলে যেভাবে বর্তমানে টিকা সংক্রান্ত প্রচারণাটা এমন ভাবে চলছে, সেটা হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে ইউনূস সরকার কোনো টিকা আনেনি, টিকার কোনো ব্যবস্থা ছিল না ইত্যাদি, এরকম একটা প্রচারণা আছে। আমার কাছে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে আপনার 2025 সালে 8 মাসে যখন ইউনূস গভর্নমেন্ট পাওয়ারে ছিলেন, তখন ইউনিসেফ তারা নিজেরাই বাংলাদেশের 2,49,41,500 ডোজ টিকা তারা সরবরাহ করেছেন, এবং সরকার মিলিয়ে মানে সরকারের যে আমদানি সেটা থেকে ছিল ওই সালেই 3,19,40,000 ডোজ। এখন কথা হচ্ছে কি যে আপনার এই যে টিকা ছিল, মানে কথার এমন ভাবে একটা প্রচারণা ছিল ইউনূস সরকার কোনো টিকাই আনে না, প্রচারণার দরকার নাই। এখন টিকা ছিল, টিকার একটা ম্যানেজমেন্টের ব্যাপার। আপনি জানবেন যে আমি আই এম নট ডিফেন্ডিং ইউনূস গভর্নমেন্ট, বিকজ আই এম নট পার্ট অফ দেয়ার গভর্নমেন্ট অর লাইফ অর বেনিফিশিয়ারি, কোনোটাই না। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দেখবেন ইউনূস সরকার যখন ক্ষমতা ছিলেন, নানা ধরনের প্রতিদিনই যমুনা ঘেরাও হতো, এই দাবি ওই দাবি, স্বাস্থ্য ডিপার্টমেন্ট আপনার ওই এনবিআর বলেন, অমুক বলেন, একটা হুলুস্থুল কাণ্ড কারখানা, আজকে বেতন বাড়াইতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা স্বীকৃতি দিতে হবে। এই মানে এই যে স্বাস্থ্য, মানে সরাসরি আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল বটে,
15.5 বছরে আওয়ামী লীগের তো একটা রিক্রুটমেন্টও ছিল, যেটা আশরাফ কায়সার বললেন, যেটা কমিউনিটি লেভেলে আপনার এই টিকা কার্যক্রমটা ইমপ্লিমেন্ট করা হয়। এটা টোটাল আপনার কর্মী সংকট বলেন, নানা ধরনের অব্যবস্থা বলেন, এটা ইউনূস সরকার ব্যবস্থাপনা ঠিক করতে পারেননি বটে, কারণ যেই ধরনের মানে ক্রাইসিস তাকে ফেস করতে হয়েছে, প্রতিদিন আপনার মানে ঘেরোর মধ্যে থাকতে না না হয়েছে। ডক্টর রিপন, আপনি আমার একটা কথা বলেন, আমার একটা কথা বলেন, আমি মানলাম, খালেদ ভাই, আমি যেটা বলতে চাই, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে যে হামটা মোটামুটি সারা পৃথিবী থেকে চলে যাচ্ছিল বা চলে গিয়েছিল বলে আমরা মনে করতাম, বা মানে তেমন সিরিয়াসলি নেইনি, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু হামে আক্রান্ত শিশুর ঘটনা ঘটছে।